আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা রয়েছে, তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। ছাত্রলীগ একেবারে নিষিদ্ধ সংগঠন হিসেবে বর্তমানে রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ নানা ধরনের লবিং করার চেষ্টা করছে। ভারত কতটা আওয়ামী লীগকে সহযোগিতা করছে সেই ব্যাপারে ইদানিং বেশ সন্দেহ দানা বেঁধে উঠেছে। তখন আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং কতটা কাজে দিচ্ছে। তারা অনেক আগেই লবিস্ট ফার্ম ইউকের যুক্তরাজ্যের একটা বিখ্যাত লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছিল তাদের পক্ষে লবিং করার জন্য। তারা বেশ কিছু জায়গায় সফল হতেও আমরা দেখেছিলাম। এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে প্রায় 200-র কাছাকাছি আইনজীবী, আন্তর্জাতিক আইনজীবী, তারা জাতিসংঘে আবেদন জানালেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, সেটা যেন তুলে নেওয়া হয় এবং জাতিসংঘ যেন বাংলাদেশকে চাপ প্রয়োগ করে। জাতিসংঘ শেখ হাসিনা সরকার পতনের পরে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী 15ই আগস্ট পর্যন্ত 1400 জনের মৃত্যু হতে পারে এরকম রিপোর্টে বলা হয়েছিল। আমরা দেখেছি যে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, পুলিশ হত্যাকাণ্ড থেকে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিপ্লবের পরেও। কিন্তু আমরা বহুভাবে প্রফেসর ইউনূস সরকারকে দাবি করতে দেখেছি যে আন্দোলনেই এই 1400 জন মারা গেছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিংবা নিরপেক্ষ জায়গা থেকে অনেকেই বলার চেষ্টা করেছেন যে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে সময়টা, এই সময়টায় অনেকেই নিহত হয়েছেন এবং কয়েকশো এই সংখ্যা। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সরকার যখন 830-40 জনের বেশি শনাক্ত করতে পারেনি, গেজেট প্রকাশ করতে পারেনি, তখন সেটা নিয়ে নানা দিকে তর্ক বিতর্ক চলছে। মাঝখানে আমরা জামাতের আমিরকে দেখেছি যে তিনি বলেছেন যে 1200 শহীদের বাড়িতে তিনি গিয়েছেন। 1.5 বছরে কত দিন হয়, সেই দিনে ধরে নেওয়া যায় যে 500 দিনে তিনি 1200 শহীদের বাড়িতে গেলেন, যে শহীদের বাড়িগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বিভিন্ন জেলায়। একজন মানুষের পক্ষে এই 1200 জনের বাড়িতে কিভাবে যাওয়া সম্ভব সেটা নিয়েও বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্ক সংসদেও উঠেছে। এরকম একটা পরিস্থিতিতে জাতিসংঘে এবং জাতিসংঘের ওই রিপোর্টে, যে রিপোর্টের কথা বললাম, সেই রিপোর্টে জাতিসংঘ স্পষ্ট বলেছিল কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। কিন্তু প্রফেসর ইউনূস সরকার সেটা শোনেনি। কিন্তু জাতিসংঘের রিপোর্টে ওই 1400 জনের সংখ্যা নিয়ে তারা অনেক বেশি ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, আমরা দেখেছি। এবার জাতিসংঘের কাছে যে আবেদনটা গেল, সেই আবেদন কারা করলেন, কিভাবে করলেন, কি বললেন তারা, এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোন স্টেপ নেবে, শেখ হাসিনা সরকার পতনের পেছনে জাতিসংঘের ডোনাল্ড লুয়ের ভূমিকা, জাতিসংঘকে কাজে লাগিয়ে ডোনাল্ড লুয়ের ভূমিকা অন্যতম একটা বড় ভূমিকা হিসেবে কাজ করেছে, এরকম আলোচনা যখন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘ আদৌ কি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য কোনো ভূমিকা নেবে? চলুন একটু জেনে দেখি কারা এই চিঠি দিলেন, কি আবেদন করলেন, এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের বক্তব্য কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশে সব থেকে পুরনো দল আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহারের জন্য জাতিসংঘে আবেদন জানিয়েছেন অন্তত 173 জন আইনজীবী। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন 173 আইনজীবীর। কারা করলেন চলুন একটু দেখি। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছেন। কক্সবাজার জেলা আইনজীবীর 173 জন আইনজীবী যখন এই আবেদন করলেন, তখন সেটা কতটা কাজে দেবে? এর আগেও আমরা দেখেছি যে ব্রিটিশ আইনজীবী, আমেরিকান আইনজীবী, আমেরিকান কংগ্রেসম্যান, ব্রিটিশ এমপি অনেকেই জাতিসংঘে বিভিন্নভাবে চিঠি দিয়েছেন, তাদের আবেদন জানিয়েছেন, তাদের দাবি জানিয়েছেন এই ব্যাপারে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এবার দেশ থেকে এটা করা হলো। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান,
ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির লঙ্ঘন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এখানে এই কারা এই আইনজীবী কারা স্বাক্ষর করেছেন সেই ছবিও মানে আমরা হাতে পেয়েছি ইত্তেফাকের কল্যাণে, সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। অন্তত তাহলে বোঝা যাবে যে কারা এই আবেদনটা করেছেন এবং মানে এই ব্যাপারটা, এই খবরটা যে অথেন্টিক, সত্যিই যে আবেদনটা করা হয়েছে সেই ব্যাপারটা। আইনজীবীরা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ে আবেদন করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই তারা এই আবেদন করেছেন। জাতিসংঘ প্রথম যে রিপোর্ট, শেখ হাসিনা সরকার পতনের পরে প্রথম যে রিপোর্ট দিয়েছিল, সেখানে 1400 জন মৃত্যুর কথা বলেছিল 15ই আগস্ট পর্যন্ত। পাশাপাশি কোনো দল নিষিদ্ধ করা যাবে না এই ব্যাপারে বলেছিল। পরবর্তীতে তাদের অবস্থান আমরা পরিবর্তন হতে দেখেছি। তারা বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াও কিভাবে গ্রহণযোগ্য হয় সেটা ইউনূস সরকার সেটা মানে ব্যাখ্যা করবে এবং সেটা তারা ভালোভাবে বোঝাবে। তার মানে ইউনূস সরকারের দ্বারা প্রভাবিত হয়েছিল জাতিসংঘ, কিন্তু নির্বাচনের আগে আগে আবার তাদের অবস্থান আমরা পরিবর্তন দেখেছিলাম। তারা আবারও ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিল। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ থেকে এই দাবিগুলো করা হয়েছিল। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আমেরিকা, ইউকে সহ বিভিন্ন দেশ, ভারতের চাপ তো রয়েছে, রাশিয়ার চাপ রয়েছে, অস্ট্রেলিয়ার চাপ রয়েছে, এরকম বড় বড় বেশ কিছু দেশের চাপ থাকা সত্ত্বেও সেগুলো শোনা হয়নি। এবং বর্তমান বিএনপি সরকারের আমলে আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসের জারি করা অধ্যাদেশ, যে অধ্যাদেশের মাধ্যমেই, অধ্যাদেশকে কাজে লাগিয়েই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল তারা, সেই অধ্যাদেশ আবার বিল আকারে বিএনপি সংসদে পাশ করলো। পাশ করার মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত বহাল থাকলো, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত হলো। সেই ক্ষেত্রে কোন পরিস্থিতির দিকে যাবে, ভারতের অবস্থান শেষ পর্যন্ত কি হবে, ভারতের অবস্থান দোদুল্যমান মনে করছেন অনেকে। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার মাধ্যমে ভারতেরও একটা নীরব সম্মতি ছিল, এরকম রিপোর্ট যখন ভারতীয় গণমাধ্যমে দিচ্ছে, তখন আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিংয়ে কতটা পেরে উঠবে সেই প্রশ্নটা নতুন করে উঠছে। এখন দেখার বিষয়, কক্সবাজার আইনজীবী সমিতির 173 জন আইনজীবীর এই চিঠি জাতিসংঘ কতটা আমলে নেয়। যখন আমরা দেখেছি যে আন্তর্জাতিক পর্যায় থেকে মানে ব্রিটেন, আমেরিকা, এই দুই দেশের কংগ্রেসম্যান, আইনজীবী, বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী, তারা জাতিসংঘে এর আগে বলেছেন, তারপরেও জাতিসংঘের খুব বড় মানে সক্রিয় ভূমিকা এই ব্যাপারে আমরা দেখিনি। দর্শক, আপনার কি মনে হয়? আপনি কি এই চিঠিতে আশাবাদী হচ্ছেন, নাকি এটা শুধুমাত্র একটা নিউজ মাত্র? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এখন একটাই প্রশ্ন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে চারিদিকে এত গুঞ্জন কেন? অনেকেই প্রশ্ন করছেন, তার নজর কি ক্ষমতার শিখরের দিকে, নাকি এটা কেবলই কূটনীতির কোনো নতুন অঙ্ক? আজকের ভিডিওতে আমরা দেখব এই গুঞ্জনের পেছনে আসলে কি আছে, আর কেনই বা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন খলিলুর রহমান। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, মোহাম্মদ খলিলুর রহমান, বাংলাদেশের মানুষ তাকে কি খুব একটা চিনত? ছিলেন মার্কিন মুল্লুকে, এর আগে বাংলাদেশে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের এক প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন। কিন্তু অনেক বছর পরে হঠাৎ তাকে আলোর নিচে টেনে আনেন, আলোর মধ্যে টেনে আনেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস। তাকে বানিয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। কি তিনি রিপ্রেজেন্ট করেছেন তা কেউ জানেন কিনা আমি জানি না। এর মধ্যেই আচমকা হয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এটি নিয়েও অনেক গুঞ্জন হয়েছে। তারপরও আবারও গুঞ্জন। উড়ে এসে জুড়ে বসা মানুষটির ব্যক্তি জীবনের কিছু কেলেঙ্কারিও উঠে এলো এখানে সেখানে সোশ্যাল মিডিয়ায়। নাগরিকত্ব নিয়ে তোলপাড় হলো, তার মার্কিন পাসপোর্টের কপি, নানান নাম্বার এবং নানান তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। এগুলো আমার আলোচনার বিষয়বস্তু নয়।
এবং তিনিও এসবে মনোযোগ না দিয়ে ওই সময় মানবিক করিডোর নিয়ে উঠে পড়ে লাগলেন। এটি নিয়ে অনেক কন্টেন্ট আমরা করেছি, দেশে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আর যখন তখন এই কাজের ফাঁকে তিনি উড়াল দিতে লাগলেন দেশের বাইরে, কখনো যুক্তরাষ্ট্রে, কখনো কাতারে, কখনো তুরস্কে, কখনো সিঙ্গাপুরে বা চায়নায়। অবশেষে যে মানবিক করিডোরের বিষয়টি, এটি থেমে গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হুঙ্কার শোনার পরে। মানবিক করিডোরের বিষয়টি ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু খলিলুর রহমান যে ছুটতে লাগলেন সেই তীব্র গতির ছোটা থামেনি। এক পর্যায়ে অনেকে বলা বলি করলেন, মনে করলেন ইউনূসের গদি টিকিয়ে রাখার মিশনে নেমেছেন খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, আসছেন, কাতারে সিআইএ এর লোকজনের সঙ্গে বসছেন, কি ষড়যন্ত্র করছেন এগুলোই আলোচনা হতো, কিন্তু সামনে প্রকৃত সত্যটি আসতো না। এক সময় দেখা গেল যে সেনাবাহিনীর সঙ্গে তার বিরোধ স্পষ্ট হয়ে উঠলো। অনেকেই অনেক কথা বলেছে যে তিনি একটি কু করতে চেয়েছিলেন, পাল্টা কু করতে চেয়েছিলেন, নানাবিধ, এবং মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার লোকদের নিয়ে গ্রুপিং লবিং এগুলো এসছে। তারপরে দেখলাম আমরা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আলোচনা হলো, যেটা বাণিজ্য উপদেষ্টা এবং তার টিম নিয়ে হচ্ছিল, সেখানেও তিনি আবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে জায়গা করে নিলেন, নাম লিখিয়ে নিলেন। যাই হোক, লম্বা প্রক্রিয়ার পরে আশা নিরাশার দোলাচলে এক পর্যায়ে অবশেষে আরটিএ, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, পারস্পরিক বাণিজ্য চুক্তি, এবং এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এইরকম একটি চুক্তি স্বাক্ষরিত হলো। এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাংলাদেশে। এই জন্য হয়েছে যে এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ভুলুণ্ঠিত হওয়ার প্রশ্ন নানান জায়গা থেকে, গণমাধ্যম থেকে, মেইন স্ট্রিম থেকে উঠেছে, এবং এতে যে এককভাবে যুক্তরাষ্ট্র ফায়দা লুটেছে এটি স্পষ্ট হয়ে গেলেও এটি নিয়ে আসলে খলিলুর রহমান, ইউনূস কারও কিন্তু কোনো জবাব মেলেনি, কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্টো খলিলুর রহমান বলেছেন যে এই চুক্তি নিয়ে যে এত তর্ক হচ্ছে, এটিতে বিএনপি এবং জামাতের সম্মতি আছে, যদিও জামাতের আমির এটি প্রতিবাদ জানিয়েছেন, বিএনপি চুপ করে থেকেছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারাও জেনেছেন যে যুক্তরাষ্ট্রকে খুশি করতেই একতরফা যুক্তরাষ্ট্রের অনেক শর্তে বেশি দামে নানান পণ্য কিনতে রাজি হয়েছে বা বাধ্য হচ্ছে বাংলাদেশ। এবং একেবারেই খুব টাটকা খবর হচ্ছে যে 30 এপ্রিলের মধ্যে 14টি বোয়িং বিমান কেনার বিষয়টি, এটি তো আসলে এখন টক অফ দ্য কান্ট্রি। দেশে অর্থ কি আছে না নেই, সরকার চলছে ঋণ করে, কিন্তু বোয়িং কিনতে হবে, কারণ চুক্তি করেছেন মহাজন ইউনূস। এবং এসবের পেছনে ইউনূসের পাশাপাশি রজার রহমান নামে খ্যাত এই খলিলুর রহমানের অবদান কম নয় বলে সাধারণ মানুষ বিশ্বাস করেন। এই জন্যই হয়তো মার্কিন সামরিক এবং গণমাধ্যম শিল্প কমপ্লেক্স খলিলকে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যখন সরকার গঠন করে, এই সরকার গঠন করার পর দেখা গেল খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে এক লাফে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, সবাইকে তাক লাগিয়ে দিলেন। অথচ এই বিএনপি 2025 সালে, গত বছরের মে জুন মাসে, বিশেষ করে যখন ইউনূস লন্ডনে যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে, তখন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল। যাই হোক, পররাষ্ট্রমন্ত্রী হয়েও আবার গুঞ্জনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন খলিলুর রহমান। কেউ বলেন ইউনূস তদবির করেই বা শর্ত সাপেক্ষে খলিলকে তারেক রহমানের সরকারে ঢুকিয়ে দিয়েছেন, তারেক নিতে বাধ্য হয়েছেন। আবার কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দে এবং ইচ্ছাই খলিল হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তার ওই যে ডিপ স্টেট বলুন বা সরকার পতনের যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটি তার এখনো সক্রিয়, যদি এই কথাটি সত্যি হয়। কিন্তু আমি বলতে পারছি না যে এই দুইয়ের মধ্যে কোনটা আসল সত্য। এটা বোঝা না গেলেও ইতিমধ্যে এটা স্পষ্ট হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র খলিলকে আরো বড় জায়গায় দেখতে চাইছে। জানা গেছে কিছু মার্কিন কর্মকর্তা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক তদবির তাগাদা করে চলেছে। এই কাতারে সামিল হয়েছেন প্রভাবশালী মার্কিন সমাজসেবী সরোস ফান্ড ম্যানেজমেন্ট এলএলসির প্রতিষ্ঠাতা জর্জ সরোস, ওপেন ফাউন্ডেশন তার, এবং তার সাথে যুক্ত বিভিন্ন গোষ্ঠী। সবার একটাই নাকি টার্গেট, খলিলুর রহমানকে আরো বড় ভূমিকার দিকে এগিয়ে দেওয়া বা নিয়ে যাওয়া। সরোজগং গত কয়েক মাস ধরে খলিলের ভাবমূর্তি উন্নত
এবং উজ্জ্বল করতে পুরোদমে কাজ করছে বলেও জানা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে খলিলুর রহমানের বিদেশ সফরও বেড়েছে পাল্লা দিয়ে। জাতিসংঘ সাধারণ পরিষদের পদের জন্য, যে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন জোগাড় করতে খলিল ইতিমধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সফর করেছেন, যুক্তরাষ্ট্র গেছেন, যুক্তরাজ্য গেছেন, নানান জায়গায়, এবং খুব শিগগিরই চীন সফরেও যাবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন জোগাড় করতে খলিল রাষ্ট্রীয় খরচের দিকেও তাকাচ্ছেন না। কত খরচ হচ্ছে, এতে কি আউটপুট আসবে সেটি চিন্তাই নেই, চিন্তা হচ্ছে নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আরো বেশ কিছু দেশ। তার এই ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে, কারণ এমন সক্রিয়তা সাধারণত দেখা যায় তখনই যখন কেউ আন্তর্জাতিক পর্যায়ে বড় কোনো ভূমিকার জন্য প্রস্তুতি নিতে থাকেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক একজন কূটনীতিকের জীবনে, নিঃসন্দেহে। কিন্তু খলিলুর রহমান কি কখনো সেই মাপের কূটনীতিক ছিলেন? এই প্রশ্নের জুৎসই জবাব কিন্তু মেলে না। খলিল সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে লম্বা বৈঠক করেছেন ঢাকায় তার দপ্তরে, 2-2.5 ঘন্টা। কিন্তু আলোচ্য বিষয় নিয়ে কেউই মুখ খুলেননি। কি আলোচনা হয়েছে? জানা যায় এই সময় ব্রেন্ট ক্রিস্টেনসেন তাকে অনেক তথ্য দিয়েছেন, যেটি তাদের সম্মিলিত যে পরিকল্পনা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা তাদের কাজের আলোচনা। ভারতীয় গণমাধ্যম বলছে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন নীতি বাস্তবায়নে খলিলুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনিও মানে খলিলও সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড লুর পাশাপাশি বাংলাদেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের যে মিশন, সেই মিশনে সহযোগী ছিলেন। দর্শক, এই তথ্য যদি সত্য হয় তাহলে একজন দেশত্যাগী কর্মকর্তার, মানে তিনি লতিফুর রহমানের সময় দেশ থেকে হঠাৎ করে চলে গিয়েছিলেন, একজন দেশত্যাগী কর্মকর্তার হঠাৎ অনেক বছর পর একটি অরাজনৈতিক সরকারে প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হওয়া, এরপর হুট করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া, এবং সর্বশেষ একটি রাজনৈতিক সরকারে টেকনোক্রেট কোটায় পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়া, এবং এমন দলে যারা কয়েক মাস আগেও তার পদত্যাগ দাবি করেছিল। এই সবগুলোকে যদি আপনি এক সুতায় গাঁথেন তাহলে কিন্তু প্রশ্ন জাগে, এসব কি তাহলে 24-এর শাসন ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখার পুরস্কার? রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হওয়া সত্ত্বেও মিস্টার খলিল রোহিঙ্গাদের জন্য তেমন কিছুই করতে পেরেছেন বলে আমরা জানতে পারি না বা শুনতে পারিনি। ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রোহিঙ্গাদেরকে এবার ঈদ, যে ঈদ আমরা পার করে এলাম, ঈদ উল ফিতর, তারা তাদের দেশে রাখাইনে গিয়ে ঈদ করবে। কিন্তু না ইউনূস না মানে খলিলুর রহমান একজন রোহিঙ্গাকেও ঈদ করতে রাখাইনে পাঠাতে পারেননি। তবে রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় নিশ্চিত করার কাজটি বাস্তবায়ন করতে পেরেছেন খলিলুর রহমান। জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে এবং সৌদি আরবের চাপে খলিলুর রহমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার 2 মাসের মধ্যেই সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি নাগরিকত্বের নথিপত্র এবং পাসপোর্টের ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে বেশ কয়েক হাজারের দেওয়া হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। মজার বিষয় হলো, এই যে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, না বিএনপি, না জামাত, না বাম দল, না এনসিপি, কোন দলের পক্ষ থেকেই এই পদক্ষেপের, খলিলের এই পদক্ষেপের প্রতিবাদ করেনি, ন্যূনতম সমালোচনা করেনি। তবে একটি কাগজে লিখেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে খলিলকে মোহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবে চিত্রিত করা হচ্ছে। ভয়াবহ। এবং তাকে একজন প্রধান আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চলছে, এবং এই মিশনে বেশ তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র, এবং যে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার জন্য রয়েছে জর্জ সরোস এবং তার বিশ্বস্ত গোষ্ঠীরা। আওয়ামী লীগ সরকার পতনের পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী অরাজনৈতিক সামরিক বেসামরিক শাসন, এই কাঠামোটা তারা প্রতিষ্ঠা করবে, এরকম তাদের একটি পরিকল্পনা ছিল। এটি তারা করবে একদম ধনুক ভাঙা পণ করেছিল, কিন্তু তাদের সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেজন্য অনেকেই এখন এমনও বলছেন, খলিলুর রহমান যদি বাংলাদেশের পরবর্তী বরিস ইয়েলচিন হয়ে ওঠেন, মানে বাংলাদেশে যদি তিনি বরিস ইয়েলচিন হয়ে ওঠেন, কিংবা হামিদ কারজাইয়ের ভূমিকায় অবতীর্ণ হন,
অথবা ভ্লাদিমির জেলেনস্কি হয়ে ওঠেন, তবে ঢাকার অনেকেই হয়তো অবাক হবেন না। কিন্তু আমি অবাক না হয়ে পারছি না, কেন এই নামগুলোর সঙ্গে খলিলুর রহমানকে বা খলিলুর রহমানের তুলনা করা হচ্ছে, তুলনাটা কেন টানা হচ্ছে, কেন হঠাৎ করেই বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে তরতর করে উঠছেন খলিলুর রহমান। এই যে তুলনা হচ্ছে, এটা কতটা বাস্তবসম্মত, এটা নিয়ে তীব্র বিতর্কও থাকতে পারে, কিন্তু তুলনাটা হচ্ছে বলেই প্রশ্ন করতে ইচ্ছা করছে। বিষয়টা কি এমন যে যা কিছু রটে সামান্য হলেও বটে? স্বীকার করতে দ্বিধা নেই, কারণ যাই হোক, খলিলুর রহমান এখন কেবল দেশের ভেতরের নয়, আন্তর্জাতিক রাজনীতির আলোচিত নাম হয়ে উঠছেন, কারণ তিনি আন্তর্জাতিক অনেকের স্বার্থ রক্ষার কবচ হয়ে হয়তো উঠেছেন বা উঠছেন। এজন্যই প্রশ্ন করি, তিনি কি সত্যি ক্ষমতার শিখরের দিকে এগোচ্ছেন, নাকি এসবই কেবল অতিরঞ্জিত গুঞ্জন? খলিলুর রহমান যা করেছেন, যা করছেন, তা কি একজন দক্ষ কূটনীতিকের স্বাভাবিক কার্যক্রম, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কারো বড় কোনো রাজনৈতিক লক্ষ্য? ঢাকায় এই যে এত গুঞ্জন, এই যে এত বিশ্লেষণ শোনা যায়, এর কোনো উত্তর কিন্তু, সঠিক উত্তর কিন্তু পাওয়া যায় না। তাই অপেক্ষা সময়ের, কারণ সময়ই বলে দেবে এই গল্প কূটনীতির নাকি ক্ষমতার কোনো নতুন অধ্যায়ের। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।